আমরা গত ক্লাসে হচ্ছে যে রিঅ্যাকশন থেকে কিভাবে আমাদের সাম্যাবস্থার ইকুয়েশনটা লিখতে হয় সেটা আমরা দেখতেছিলাম। এবং আমরা ভাই কি শিখলাম যে কিভাবে তোমার এই সাম্যাবস্থার ইকুয়েশন থেকে তুমি কি একটা সাম্যাবস্থার গ্রাফটা অঙ্কন করতে পারো। তো আমি রাসায়নিক সাম্যাবস্থার দুইটা বৈশিষ্ট্য বলছিলাম। নাম্বার 1 বৈশিষ্ট্যটা কি ছিল যে রাসায়নিক সাম্যাবস্থা হচ্ছে কোনো একটা উভমুখী বিক্রিয়ার এমন একটা অবস্থা যে অবস্থায় বিক্রিয়ক এবং উৎপাদের ঘনমাত্রাগুলা একটা নির্দিষ্ট মানে এসে কি হয়ে যায়, স্থির হয়ে যায়, তাকে বলে রাসায়নিক সাম্যাবস্থা। অথবা আমি কি বলছিলাম যে রাসায়নিক সাম্যাবস্থা হচ্ছে কোনো একটা উভমুখী বিক্রিয়ার এমন অবস্থা যে অবস্থায় সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎ বিক্রিয়ার হার কি হয়ে যায়, সমান হয়ে যায়, তাকে বলা হয় রাসায়নিক সাম্যাবস্থা। এখানে দেখো আমরা ঘনমাত্রা বনাম সময় লেখচিত্র থেকে কি করছি দেখো, ঘনমাত্রা বনাম সময় গ্রাফ থেকে আমরা কি সাম্যাবস্থাকে কি করছিলাম, সংজ্ঞায়িত করছিলাম। তো কিন্তু আমাদের কনসেপ্টটা কি ছিল যে ভাইয়া বিক্রিয়কের ঘনমাত্রা কমতে কমতে কি হবে, একটা সময় পরে গ্রাফটা x অক্ষের সমান্তরাল হয়ে যাবে, ওইটাই সাম্যাবস্থা। তাহলে দেখো এই যে নাইট্রোজেনের ঘনমাত্রা কমতে কমতে কি গ্রাফ x অক্ষের সমান্তরাল হয়ে গেছে, হাইড্রোজেনের ঘনমাত্রা কমতে কমতে গ্রাফ x অক্ষের সমান্তরাল হয়ে গেছে, আর অ্যামোনিয়ার ঘনমাত্রা দেখো বাড়তে বাড়তে গ্রাফ কি x অক্ষের সমান্তরাল হয়ে গেছে। ঠিক আছে, সমান্তরাল হয়ে গেছে। এটা হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা। আচ্ছা, এবার চলো আমরা দেখব রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্যসমূহ। দেখো, তো রাসায়নিক সাম্যাবস্থার মোট 9টা বৈশিষ্ট্য আছে। তো এই বৈশিষ্ট্যগুলো ভাই আমাদের ভালো করে মাথায় রাখতে হবে, এই বৈশিষ্ট্যগুলো থেকে প্রশ্ন হয়। এক নম্বর বৈশিষ্ট্য দেখো কি, রাসায়নিক সাম্যাবস্থা একটি গতিশীল অবস্থা। কি অবস্থা? গতিশীল অবস্থা। আচ্ছা, 2 নম্বর কি, স্বতঃস্ফূর্ত। অর্থাৎ তুমি যদি বিক্রিয়ককে নিয়ে একটা পাত্রে রেখে দাও, একটা বদ্ধ পাত্রে রেখে দাও, তোমার কিছুই করতে হবে না, বিক্রিয়কগুলা বিক্রিয়া করে অটোমেটিক্যালি কি বানাবে, প্রোডাক্ট বানাবে, এবং অটোমেটিক্যালি বিক্রিয়াটা কোথায় পৌঁছাবে, সাম্যাবস্থায় পৌঁছে যাবে। এই জন্য বলা হচ্ছে স্বতঃস্ফূর্ত। 3 নম্বর কি, 3 নম্বর হচ্ছে উভমুখী। 3 নম্বর হচ্ছে উভমুখী। আচ্ছা, উভমুখী মানে কি? উভমুখী মানে হচ্ছে তুমি বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে গিয়েও সাম্যাবস্থায় পৌঁছাইতে পারবা, আবার তুমি উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে এসেও তুমি কি সাম্যাবস্থায় পৌঁছাইতে পারবা, এটাকে বলা হয় উভমুখী। 4 নম্বর হচ্ছে সাম্যাবস্থা শুধুমাত্র বদ্ধ পাত্রে হওয়া সম্ভব। 5, সাম্যাবস্থার উপরে প্রভাবকের কোনো প্রভাব নেই। মানে কি, প্রভাবক কি করতে পারে, প্রভাবক হচ্ছে সাম্যাবস্থা তাড়াতাড়ি অর্জনে তোমাকে কি সহায়তা করতে পারে, বাট সাম্যাবস্থার ওভারঅল স্টেটের উপরে প্রভাবক কোনো ভূমিকা রাখতে পারে না। মানে বিক্রিয়কের ঘনমাত্রা কম হবে নাকি বেশি হবে, ঠিক আছে, এই বিষয়গুলোর উপরে প্রভাবকের কোনো ভূমিকা নাই। এবারে বলছে দেখো, সাম্যাবস্থা বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রার উপরে নির্ভর করে না। মানে কি, তুমি যদি বিক্রিয়ক কম নাও তাতেও তোমার বিক্রিয়া সাম্যাবস্থায় পৌঁছাবে, আবার তুমি যদি বিক্রিয়ক বেশি নাও তাতেও তোমার বিক্রিয়া কোথায় পৌঁছাবে, সাম্যাবস্থায় পৌঁছাবে। তার মানে বিক্রিয়কের অ্যামাউন্টের উপরে সাম্যাবস্থা নির্ভর করে না। 7, উভমুখী বিক্রিয়া কখনো সম্পূর্ণরূপে শেষ হয় না। কথাটা বুঝতে পারছো? ওকে, অর্থাৎ সমস্ত বিক্রিয়ক কখনোই উৎপাদে কনভার্ট হবে না, কিছু বিক্রিয়ক সর্বদাই কি অবিকৃত অবস্থায় থেকে যাবে। ওকে, 8 নম্বর কি, সাম্যাবস্থায় বিক্রিয়া মিশ্রণে উপস্থিত পদার্থের ঘনমাত্রা, চাপ। চাপ মানে কি, যদি কোনো গ্যাসীয় পদার্থ হয়, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আমরা ঘনমাত্রাও বিবেচনা করি, চাপও বিবেচনা করি, তবে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে চাপকে কি অধিক গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়, কারণ গ্যাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্ম হচ্ছে তার কি প্রেসার, তার চাপ। এবারে বর্ণ, কালার, কথা বুঝতে পারছো? বিক্রিয়ক এবং উৎপাদের কালার কি হয়ে যায়, স্থির হয়ে যায়। এটা হচ্ছে সাম্যাবস্থার বৈশিষ্ট্য। তারপরে 9 নম্বর দেখো, সাম্যাবস্থায় বিক্রিয়ক এবং
সমান হওয়া অত্যাবশ্যকীয় নয়। দেখো ঘনমাত্রা সমান হওয়া অত্যাবশ্যকীয় নয়, তার মানে ঘনমাত্রা সমান হতেও পারে নাও হতে পারে, ঘনমাত্রা সমান হতেও পারে নাও হতে পারে, ঠিক আছে, নাও হতে পারে। কিন্তু কিন্তু সম্মুখ ও পশ্চাৎ বিক্রিয়ার হার অবশ্যই কি হবে, সমান হবে, সমান হবে। তাহলে তুমি একটু খাতার মধ্যে কষ্ট করে এই বৈশিষ্ট্যগুলো লিখো, হ্যাঁ, এগুলো থেকে প্রশ্ন আসবে, এগুলো থেকে এমসিকিউ হবে, এগুলো থেকে তোমার অনুধাবন আসবে, এগুলো থেকে জ্ঞানমূলক আসবে। এগুলো খাতায় একটু লিখো, প্র্যাকটিস হোক, হ্যাঁ, খাতায় একটু লিখো। প্রত্যয় ভোট দিছো? ও ভোট দিছে কিন্তু এনআইডি হয় নাই, তারেক রহমান লাগতো। আমরা তুমি জানি কোন এলাকার মানুষ? রংপুরে কোন দলের? বলিয়েন না, জামাত দিছে। জামাত রংপুরে কি বেশিরভাগ আসলে জামাত দিচ্ছে? বিষয়টা এমন না, বিষয়টা সবাই কি বলবো আর কি, ওই দেশের লোক আর কি কোনটা বলবো, যখন আওয়ামী লীগ হয় তখন ওরা বিএনপি কে সাপোর্ট করে, যখন বিএনপি হয় তখন জামাতকে সাপোর্ট করে। জনকল্যাণ পার্টি মানে শুরু থেকে বিএনপি দিবে শেষ পর্যন্ত এখন যারা ভোটার এর মধ্যে বেশিরভাগ হচ্ছে সিনিয়র সিটিজেন, তরুণ ভোটার তো কম, মানে প্রবীণ ভোটার বেশি। তো প্রবীণ ভোটাররা তো মনে করো অনেক নির্বাচন দেখছে জীবনে, তো তাদের মধ্যে বিএনপি আওয়ামী লীগ ছাড়া কিছু নাই, জামাতের সাপোর্টার কম। জামাত কিন্তু এবার ভোট পেয়েছে তরুণ ভোটারদের বেশি। আমি জামাতে ভোট দিচ্ছি, আমি নিজে জামাতে ভোট দিচ্ছি, কিন্তু আমি কিন্তু জামাত ক্ষমতায় আসবে এটা চাইনি। আমি চাচ্ছিলাম যে সংসদটা এমন হোক যাতে করে কারো সংখ্যা গরিষ্ঠতা না থাকে, একটা নিরপেক্ষ সংসদ হবে, মানে কেউই যাতে প্রপারলি আধিপত্য বিস্তার করতে না পারে, ডমিনেট করতে না পারে। কিন্তু এখন দেখতেছি বিএনপি তো বেশিরভাগ আসন পেয়ে গেছে, পুরো ডমিনেশন এখন বিএনপি। 10টা পায়, 10টা সব মিলায় জোটমোট মিলে ইয়াতে 77 আমার জীবন হাসনাত হোসেন এনসিপি থেকে হাসতে ইয়া হইছে নাহিদ ইসলাম, আরো দুইটা এনসিপি নেতা আছে, রুমিন ফারানা তো হবেই, যারা দেখো স্বতন্ত্র হয়ে যেটা খুব কঠিন, কারণ মানুষ ট্যাগ খায় বেশি। মানে তুমি স্বতন্ত্র না হয়ে যদি বিএনপি হয়ে নির্বাচন করো তাহলে তোমার কিন্তু জেতার সম্ভাবনা বেশি থাকে। স্বতন্ত্র হইলে তোমার অনেক বেশি জনপ্রিয়তা না থাকলে তুমি স্বতন্ত্র থেকে জিততে পারবে না। আর নির্বাচন করা কঠিন, অনেক টাকা পয়সা খরচ হয় ভাই, তোমার নির্বাচন করতে কয়েক কোটি টাকা খরচ হয়, এত টাকা এত জনবল তো সবার থাকে না। জামাত কিন্তু দেখো এত টাকা খরচ করে নাই, জামাত কিন্তু মূলত ওরা নির্বাচনী প্রচারণা চালাইছে অনলাইনে, অনলাইনে চালাইছে বেশি। বিএনপি 15-16 বছর যেটা খাই নাই বেশি 5 বছর খাবে খাবে খাবে। শিক্ষামন্ত্রী কে জানি হবে এসানুল মিলন, ডক্টর আলম ও এসানুল মিলন, হেলিকপ্টার মিলন, হেলিকপ্টার স্লাইড পাবা এই লাস্ট 2 সপ্তাহগুলো একবার
চকলেট খাও সেদিন কিন্তু ওই ইয়াদের দিছিলেন কে যেন প্রাইস রিপোর্ট পেয়ে গেছিল আমরা পারে তো সব ভাগাভাগি করে সুযোগ পাইছি সবাই দিয়ে দাও ওই দেখি 1 লাখ আমাকে দিয়েছিল ভালো মজা আর না আমি তো তোর উস্তাদ বেটা আরেকটা ও নোট দিয়েছে একটা আমরা সাথে ভাগাভাগি করে খাই তো আমরা সাথে জেরেমি তো কই আছে মেরি না এনি খাসু তো লিখা হয়েছে এটা চলো এবার চলো আমরা একটা কোশ্চেন করব রাসায়নিক সাম্যাবস্থা একটি দেখো গতিশীল অবস্থা এটা কিন্তু অনুধাবনে আসবে কোশ্চেনটা মনে করো তুমি একটা রিঅ্যাকশন নিলা a + b দেখো a + b এখানে তুমি পাচ্ছ কি ভাই দেখো আরে ঠান্ডা লাগে c তাহলে দেখো বিক্রিয়া যখন শুরু হবে তখন a আর b এর পরিমাণ বেশি থাকবে মানে বিক্রিয়কের পরিমাণ বেশি থাকবে আর বিক্রিয়কের পরিমাণ বেশি থাকলে তোমার সম্মুখ বিক্রিয়ার হারও কি বেশি থাকবে বিক্রিয়া স্টার্টিং দেন আস্তে আস্তে a আর b এর পরিমাণ কমতে থাকবে ফলে ফরওয়ার্ড রিঅ্যাকশনের রেট কমতে থাকবে আর a আর b রিঅ্যাক্ট করে কি বানাবে c বানাবে c বানার সাথে সাথে কি ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের রেট বাড়তে থাকবে তো একটা পার্টিকুলার টাইম পরে কি হবে বলো ফরওয়ার্ড রিঅ্যাকশনের রেট আর ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের রেট কি হয়ে যাবে সেম হয়ে যাবে তখন তুমি কোথায় পৌঁছে যাবে ইকুইলিব্রিয়ামে পৌঁছে যাবে তখন তুমি যদি বাইরে থেকে বিক্রিয়াটাকে দেখো তোমার কাছে মনে হবে বিক্রিয়া বন্ধ হয়ে গেছে তোমার কাছে মনে হবে বিক্রিয়া স্টপ হয়ে গেছে কারণ তুমি তো a আর b এর যে ঘনমাত্রা সেখানে কোনো পরিবর্তন দেখবে না c এর ঘনমাত্রায় তুমি কোনো পরিবর্তন দেখবে না বা a b এবং c এর যে কালার সেখানে তুমি পরিবর্তন লক্ষ্য করবে না তোমার কাছে মনে হবে বিক্রিয়া বন্ধ হয়ে গেছে কিন্তু বিক্রিয়া কি আসলেই বন্ধ হয়ে গেছে না বিক্রিয়া কিন্তু বন্ধ হয় না বিক্রিয়া কিন্তু ফরওয়ার্ড ডিরেকশনে এবং ব্যাকওয়ার্ড ডিরেকশনে একই গতিতে কি চলমান আছে মানে কি যেই হারে a আর b রিঅ্যাক্ট করে c বানাচ্ছে ঠিক একই হারে c বিয়োজিত হয়ে কি বানাচ্ছে a আর b বানাচ্ছে এইজন্য আপাত দৃষ্টিতে বিক্রিয়া বন্ধ মনে হইলেও বিক্রিয়া কিন্তু বন্ধ নাই বিক্রিয়া উভয় দিকই সমান গতিতে চলমান আছে তার মানে ইকুইলিব্রিয়াম কিন্তু কোনো স্ট্যাটিক বা স্থিতিশীল অবস্থা না এটা একটা ডাইনামিক স্টেট এটা কি অবস্থা একটা গতিশীল অবস্থা বিক্রিয়া কিন্তু বোথ ডিরেকশনে চলতে থাকে কথাটা বুঝতে পারছো চলতে থাকে কি বললেন ইকুইলিব্রিয়াম কি ইকুইলিব্রিয়াম ইংলিশ বুঝলো তোমরা ইকুইলিব্রিয়াম মানে সাম্যাবস্থা ফরওয়ার্ড রিঅ্যাকশন মানে কি সম্মুখ বিক্রিয়া রেট মানে হার ঠিক আছে এই বয়সে আসলে একটু ছোট করে ইংরেজিতে পড়তে হবে তাহলে বাংলা বর্ণনা লিখতে পারবো না এটা ব্যাখ্যা লিখতে পারবো না খাতায় নিজের মতো করে বানিয়ে লিখে দিবা ঠিক আছে মানে এবার দেখো হাজারি স্যারের বইতে এই প্রশ্নের উত্তরে একটা সুন্দর ব্যাখ্যা আছে তোমরা একটু বইয়ের ব্যাখ্যাটা পড়ো বুঝছো বইয়ের ব্যাখ্যাটা মানে এই কোশ্চেন রিলেটেড বইয়ে একটা সুন্দর ব্যাখ্যা আছে ব্যাখ্যাটা তোমরা পড়বা তাহলে টেক্সট বুকের ব্যাখ্যা আচ্ছা ব্যাখ্যার টপিকটা আমি বলে দিয়েছি হচ্ছে তেজস্ক্রিয় আয়োডিন তেজস্ক্রিয় আয়োডিন সংক্রান্ত একটা ব্যাখ্যা আছে বইতে এই ব্যাখ্যাটা পড়ো সংক্রান্ত এই ব্যাখ্যাটা পড়ো আমি ব্যাখ্যাটা একটু করে
বলতেছেন আমাদের যে হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে কি কি বানাচ্ছে আমরা কি বানাচ্ছে 2HA বানাচ্ছে ঠিক আছে 2HA বানাচ্ছে মনে করো রিঅ্যাকশনটা ভাই সাম্যাবস্থায় পৌঁছে গেছে মনে করো রিঅ্যাকশনটা কি সাম্যাবস্থায় আছে সাম্যাবস্থা আচ্ছা তো রিঅ্যাকশনটা সাম্যাবস্থায় পৌঁছানোর পর তুমি কি করলা দেখো তুমি কি করলা দেখো তুমি এই বিক্রিয়া মিশ্রণে দেখো এই বিক্রিয়া মিশ্রণে এখন কে কে আছে বলো তো দেখো সাম্যাবস্থায় কিন্তু বিক্রিয়কও থাকে প্রোডাক্টও থাকে দুইটাই থাকে সাম্যাবস্থায় বিক্রিয়কও থাকবে প্রোডাক্টও থাকবে তাহলে এখন বিক্রিয়া মিশ্রণে কে কে আছে বলো হাইড্রোজেন আছে আয়োডিন আছে আবার কি আছে HIO আছে না তিনটা জিনিসই কিন্তু এখন বিক্রিয়া মিশ্রণে আছে এখন তুমি করলা কি তুমি বিক্রিয়া মিশ্রণে কি করলা বিক্রিয়া মিশ্রণে আয়োডিন 53128 স্টার আচ্ছা দেখো কোন পরমাণুর মাথায় জেনারেলি যদি স্টার চিহ্ন থাকে জেনারেলি আর কি তখন এটাকে বলা হয় তেজস্ক্রিয় আয়োডিন কি এটা হচ্ছে তেজস্ক্রিয় আয়োডিন হ্যাঁ এটা হচ্ছে একটা তেজস্ক্রিয় আয়োডিন আচ্ছা তাহলে আমরা কি করলাম বিক্রিয়া মিশ্রণে এই তেজস্ক্রিয় আয়োডিন যোগ করা হবে আচ্ছা রিঅ্যাকশনটা যখন সাম্যাবস্থায় আছে তো সাম্যাবস্থায় থাকা অবস্থায় তুমি কি করলা বিক্রিয়া মিশ্রণে কিছু তেজস্ক্রিয় আয়োডিন কি করলা যুক্ত করলা তো এতে করে কি হবে দেখো এতে করে কি হবে এই বিক্রিয়া মিশ্রণে যে হাইড্রোজেনগুলো আছে এই হাইড্রোজেনগুলা এই তেজস্ক্রিয় আয়োডিনের সাথে যুক্ত হয়ে কি বানাবে তোমার তৈরি করবে হচ্ছে HI স্টার কি তৈরি করবে HI স্টার মানে কি এখানে আয়োডিন পরমাণুটা কি তেজস্ক্রিয় আচ্ছা তাহলে ভাই এইটা করে আমাদের লাভ কি হলো এইটা করে আমরা বুঝতে পারলাম যে আমরা যদি বাইরে থেকে কিছু আয়োডিন যুক্ত করি বা তেজস্ক্রিয় আয়োডিন যুক্ত করি তাহলে আমাদের বিক্রিয়াটা কোন দিকে চলে যাবে সম্মুখ দিকে চলে যাবে তার মানে বিক্রিয়াটা কিন্তু স্থির নাই বিক্রিয়াটা সামনের দিকে কিন্তু কি আছে চলমান আছে মানে বিক্রিয়াটা যে গতিশীল এটা বোঝার জন্য আমরা কি করলাম আমরা বিক্রিয়া মিশ্রণে কিছু তেজস্ক্রিয় আয়োডিন যুক্ত করলাম তাহলে এই তেজস্ক্রিয় আয়োডিনগুলো বিক্রিয়া মিশ্রণে থাকা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে কি বানাবে HI স্টার বানাবে ওকে এই যে তাহলে আমরা এখন কেমনে বুঝলাম যে ভাইয়া এই আয়োডিনের মধ্যে স্টার আছে এগুলো হচ্ছে যে তোমার বের করার অনেক টেকনিক আছে স্পেকট্রোস্কোপিক টেকনিক আছে ওগুলো দিয়ে হচ্ছে যে বিজ্ঞানীরা বের করতে পারে ঠিক আছে আচ্ছা তাহলে দেখো আমরা বুঝতে পারলাম এই তেজস্ক্রিয় আয়োডিন যুক্ত করার মাধ্যমে যে আমাদের বিক্রিয়াটা কি নাই স্থির নাই এটা সামনের দিকে কি গতিশীল ঠিক একইভাবে কি হবে দেখো বিক্রিয়া যদি সামনের দিকে যায় তাহলে সাম্যাবস্থা মেইনটেইন রাখার জন্য আবার কি কিছু উৎপাদ ভেঙে কি বানাইতে হবে হাইড্রোজেন এবং আয়োডিন বানাইতে হবে কথাটা বুঝছো এইজন্য দেখা যায় যে কিছু HI আবার ভেঙে গিয়ে কি বানায় হাইড্রোজেন এবং আয়োডিন বানায় ফেলে যাতে করে ওভারঅল ইকুইলিব্রিয়ামটা কি রাখা যায় মেইনটেইন রাখা যায় কারণ বিক্রিয়া তো সামনের দিকে গেলেই হবে না বিক্রিয়া কোন দিকে আসতে হবে পিছনের দিকে আসতে হবে কারণ যদি বিক্রিয়া শুধু সামনের দিকে যায় তাহলে সাম্যাবস্থা নষ্ট হয়ে যাবে আবার বিক্রিয়া যদি শুধু পিছনের দিকে আসে তাহলে কি সাম্যাবস্থা নষ্ট হয়ে যাবে তাহলে সাম্যাবস্থা স্টেটটাকে মেইনটেইন রাখার জন্য বিক্রিয়া একই সাথে সামনের দিকেও যাইতে হবে আবার পিছনের দিকেও আসতে হবে তাহলে বিক্রিয়া সামনের দিকে গিয়ে কি বানাচ্ছে HI স্টার বানাচ্ছে আর বিক্রিয়া পিছনের দিকে এসে HI ভেঙে কি বানাচ্ছে হাইড্রোজেন এবং আয়োডিন বানাচ্ছে তাহলে এই রিভার্স রিঅ্যাকশনটাও তোমাকে লিখতে হবে
তুমি এটাও লিখবা যে ভাইয়া এখানে 2HI এটা ভেঙে গিয়ে কি বানাচ্ছে হাইড্রোজেন এবং কি বানাচ্ছে আয়োডিন বানাচ্ছে কথা বোঝা গেল তাহলে এটা হচ্ছে আমাদের রাসায়নিক সাম্যাবস্থার পক্ষে কিসের প্রমাণ গতিশীলতার প্রমাণ এই জিনিসটা লিখতে পারলে 2 2 পেয়ে যাবে এই জিনিসটা লিখতে পারলে ভাই 2 2 পেয়ে যাবে ব্যাক ক্লিয়ার এটা পাঁচ কোশ্চেনটা পরীক্ষা আসলে এটা কিন্তু আসবে 5 স্টার কোশ্চেন হ্যাঁ আসবে আচ্ছা এটা ভাই ক্লিয়ার এবার আমরা নেক্সট টপিকে যাব এবার আমরা করব আমাদের রাসায়নিক সাম্যাবস্থার প্রকারভেদ রাসায়নিক সাম্যাবস্থার কি প্রকারভেদ দেখো প্রকারভেদটা দেখো ভালো করে দেখো আমাদের রাসায়নিক সাম্যাবস্থা দুই টাইপের একটাকে আমরা বলি সমসত্ব সাম্যাবস্থা একটাকে আমরা কি বলি সমসত্ব সাম্যাবস্থা আর আরেকটাকে আমরা বলি অসমসত্ব সাম্যাবস্থা সমসত্ব সাম্যাবস্থা এবং অসমসত্ব সাম্যাবস্থা সমসত্ব সাম্যাবস্থা কি দেখো মোটামুটি তুমি রিঅ্যাকশন নিলাম যে ভাইয়া নাইট্রোজেন গ্যাস প্লাস H2 গ্যাস H2 গ্যাস এখান থেকে তুমি পাইলা ভাইয়া 2NH3 গ্যাস দেখো এইখানে এই সাম্যাবস্থার ক্ষেত্রে দেখো বিক্রিয়ক এবং উৎপাদ সবাই গ্যাসীয় অবস্থায় আছে সবাই গ্যাসীয় অবস্থায় আছে সবাই ভৌত অবস্থায় তাহলে যদি কোনো সাম্যাবস্থার ক্ষেত্রে বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থা একই থাকে বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থা একই থাকে তখন ওই সাম্যাবস্থাকে কি বলে সমসত্ব সাম্যাবস্থা সমসত্ব সাম্যাবস্থা ওকে আচ্ছা তো এটার আরেকটা एग्जांपल দিই আমি সমসত্ব সাম্যাবস্থা আচ্ছা দেখো এখন দেখো এটার আরেকটা एग्जांपल যদি তোমাকে দেই আরেকটা एग्जांपल দেখো তোমরা এই টাইপের রিঅ্যাকশন করছো যে অ্যাসিড এবং অ্যালকোহল রিঅ্যাক্ট করে ধরো কোনো একটা অ্যাসিড আছে জৈব অ্যাসিড এটা হচ্ছে লিকুইড প্লাস অ্যালকোহল এটাও হয় লিকুইড বিক্রিয়া করে বানাইলো এস্টার কি বানাবে বলো এস্টার এটাও লিকুইড আর বানাবে ওয়াটার এটাও হয় লিকুইড ঠিক আছে এটাও লিকুইড এখানে দেখো এই যে সাম্যাবস্থাটা আছে অ্যাসিড অ্যালকোহল রিঅ্যাক্ট করে এস্টার এবং ওয়াটার জেনারেট করতেছে দেখো এখানে সবাই কি লিকুইড না অ্যাসিড অ্যালকোহল এস্টার ওয়াটার সবাই এখানে লিকুইড কারণ সবার ভৌত অবস্থা সেম এটাও কি ধরনের সাম্যাবস্থা সমসত্ব সাম্যাবস্থা ইংরেজিতে কি বলে হোমোজিনিয়াস ইকুইলিব্রিয়াম ইংরেজিতে কি বলে হোমোজিনিয়াস কি বলে হোমোজিনিয়াস ইকুইলিব্রিয়াম হোমোজিনিয়াস তুমি ইংলিশটা লিখে দিই ইংলিশে দরকার আছে জানা হোমোজিনিয়াস homogeneous equilibrium homogeneous equilibrium আচ্ছা এরপর আসো ভাইয়া অসমসত্ব সাম্যাবস্থা এটা কি যেমন ধরো এরকম যদি একটা সাম্যাবস্থা হয় যে ক্যালসিয়াম কার্বনেট তুমি এটাকে হিট করলা হিট করলে তুমি কি পাচ্ছ ক্যালসিয়াম অক্সাইড সলিড প্লাস কার্বন ডাই অক্সাইড গ্যাস यस আরেকটা নিতে পারি আমরা ধরো NH2COO NH4 সলিড এটাকে যদি হিট করা হয় তাহলে পাওয়া যাবে 2 ইউনো অ্যামোনিয়া গ্যাস প্লাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস তাহলে দেখো এবারে দেখো এখানে দেখো এখানে তোমার এই সাম্যাবস্থায় বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থা দেখো বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থা দেখো
কিছু সলিড থাকবে কিছু গ্যাস থাকবে, তখন এই টাইপের সাম্যাবস্থাকে আমরা বলে থাকি অসমসত্ব সাম্যাবস্থা, মানে বিক্রিয়ক উৎপাদের গ্যাসীয় অবস্থা যদি ভিন্ন হয়। আর এই টাইপের সাম্যাবস্থাকে ইংরেজিতে কি বলে? হেটেরোজিনিয়াস। কি বলে এটাকে? হেটেরোজিনিয়াস ইকুইলিব্রিয়াম। এটাকে বলে হেটেরোজিনিয়াস। হেটেরোজিনিয়াস বুঝে গেল? সাম্যাবস্থার প্রকারভেদ: সমসত্ব সাম্যাবস্থা, অসমসত্ব সাম্যাবস্থা। লিখে ফেলো বেটা, লিখে ফেলো, দ্রুত লিখে ফেলো, এটা দ্রুত লিখে ফেলো। চকলেট খাওয়ার কথা ছিল না, চকলেট খাওয়ার তুমি পেছো না ওকে, চলো এবার আমরা নেক্সট অংশে যাব। এবার তো কিছু নাই, এরপরে দেখো এবার আমরা খুব গুরুত্বপূর্ণ যে জিনিস শিখবো এখানে। মনোযোগ এবার দেখো। তো এই চ্যাপ্টারের ম্যাথগুলো করার জন্য তোমার হচ্ছে যে দুইটা জিনিস ভালোভাবে জানতে হবে। একটা কি? একটা হচ্ছে ঘনমাত্রা নির্ণয়। ঘনমাত্রা নির্ণয়, ঘনমাত্রা নির্ণয়। চলো আমরা সবাই আগে শিখবো ঘনমাত্রা কিভাবে নির্ণয় করে। ঘনমাত্রা নির্ণয়। ওকে, আচ্ছা মনোযোগ দিয়ে দেখো। মনে করো তুমি একটা রিঅ্যাকশন নিলা, মনোযোগ দিয়ে দেখো, আমি রিঅ্যাকশন দিয়ে দেখাচ্ছি। তুমি এই রিঅ্যাকশনটা নিলা, অবশ্যই রিঅ্যাকশন ব্যালেন্স থাকতে হবে, অবশ্যই রিঅ্যাকশন ব্যালেন্স থাকতে হবে। আচ্ছা তাহলে 2SO2 + O2 এখানে কি বলা হচ্ছে? 2SO2। আচ্ছা মনে করো দেখো T = 0, মনে করো বিক্রিয়া যখন স্টার্ট হইছে, দেখো বিক্রিয়া যখন স্টার্ট হইছে, তুমি মনে করো SO2 নিছো, মনে করো ভাই তুমি A মোল, কত মোল নিছো? A মোল। নাকি তুমি সংখ্যা নিবা? A নিব। আচ্ছা ঠিক আছে, তুমি যদি সংখ্যা নিতে পারো 5 10 যেমন চাইলে সমস্যা নেই। মনে করো ভাই তুমি SO2 নিছো A মোল, আর অক্সিজেন নিছো ভাই মনে করো কত মোল? B মোল। আর বিক্রিয়ার শুরুতে মনে করো কোনো SO3 ছিল না, দেখো এর পরের লাইনটা দেখো। যখন তুমি সাম্যাবস্থায় পৌঁছে গেছো, তখন কি হবে বলো? SO2 কমে যাবে আর SO3 বাড়বে, ঠিক আছে? আচ্ছা এখন আমি মনে করি, দেখো মনোযোগ, আমি মনে করি A থেকে x পরিমাণ SO2 কমে যাবে। তুমি মনে
মনে করি A থেকে x পরিমাণ SO2 কমে যায় তাহলে প্রশ্ন হচ্ছে B থেকে কত কমবে বলতে পারবা B থেকে কত কমবে ভেরি গুড হাফ x দেখো কিভাবে দেখো SO2 এর 2 মোলের সাথে এই দেখো SO2 এর 2 মোলের সাথে O2 এর কয় মোল বিক্রিয়া করে 1 মোল বিক্রিয়া করে SO2 এর 2 মোলের সাথে O2 এর কয় মোল বিক্রিয়া করে 1 মোল বিক্রিয়া করে 1 মোল বিক্রিয়া করে তার মানে SO2 এর x মোলের সাথে O2 এর কয় মোল বিক্রিয়া করবে x/2 মোল কি করবে বিক্রিয়া করবে তার মানে SO2 থেকে যা কমবে O2 থেকে তার অর্ধেক কমবে তাহলে এটা কত হবে x/2 b মাইনাস কি হবে বলো x/2 আচ্ছা এরপরে দেখো বলো তো SO3 কতটুকু জেনারেট হবে দেখো SO2 এর 2 মোল থেকে SO3 এর কয় মোল জেনারেট হয় 2 মোল জেনারেট হয় তাহলে 2 মোল থেকে 2 মোল পাওয়া যায় তার মানে 1 মোল থেকে 1 মোল পাওয়া যায় 1 মোল থেকে 1 মোল পাওয়া যায় তাহলে x থেকেও কত পাওয়া যাবে x তাহলে এখানে আসবে x এই যে এই লাইনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এই লাইনটি কিন্তু লিখতে পারবা তাহলে তোমার অঙ্ক হবে আর এই লাইনে যদি ভুল হয় তাহলে বাকি অঙ্ক করে কোনো লাভ নেই 0 পাবো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লাইন এবার চলো কেউ যদি বলতে পারে না আমি এভাবে লিখবো দেখো কারো ইচ্ছে হইছে ভাই সে বললো ভাই আমি a থেকে 2x মাইনাস করব কোনো সমস্যা নেই কেউ এই ফ্র্যাকশনের ঝামেলা এড়ানোর জন্য কেউ বললো যে ভাই SO2 থেকে কত কমে 2x কমে তাহলে বলো O2 থেকে কত কমবে 2x এর অর্ধেক কমবে x আর দেখো 2 থেকে 2 তার মানে 1 থেকে 1 তার মানে 2x থেকে 2x ই পাওয়া যাবে এবার এখানে কত আসবে 2x এটা করে লাভটা কি হলো ফ্র্যাকশনের ঝামেলা থাকলো না ভগ্নাংশের ঝামেলা এড়ানো গেল তাহলে দেখো তাহলে আমরা সাম্যাবস্থায় কি পেয়ে গেলাম সাম্যাবস্থায় আমরা SO2 এর মোল সংখ্যা পেয়ে গেলাম তুমি যদি এভাবেও ম্যাথ করো তাও তোমার অঙ্ক হবে তুমি যদি এভাবে ম্যাথ করো তাও তোমার অঙ্ক হবে কোনো সমস্যা নেই খালি স্টয়কিওমেট্রি ঠিক থাকলেই হবে সেম আনসার আসবে দেখো তাহলে SO2 এর মোল সংখ্যা সাম্যাবস্থায় কত তুমি যদি উপরেরটা কনসিডার করো a x O2 এর কত b x/2 আর SO3 এর কত x এগুলো কি এগুলো হচ্ছে মোল সংখ্যা এগুলো কি মোল সংখ্যা এই যে নাম্বারগুলো আমি লিখলাম এগুলো কি মোল সংখ্যা এগুলো কি বলো এগুলো হচ্ছে সাম্যাবস্থায় মোল সংখ্যা আমাদের কিন্তু সাম্যাবস্থায় মোল সংখ্যা নিয়ে কাজ করা হবে আচ্ছা এখন দেখো ধরো কোনো না কোনো পাত্রে তো বিক্রিয়াটা হচ্ছে নাকি আমরা জানি সাম্যাবস্থা অর্জনের জন্য কেমন পাত্র লাগে খোলা পাত্র নাকি বদ্ধ পাত্র একটা ক্লোজড ভেসেল লাগবে তাহলে যেই পাত্রে বিক্রিয়া সংঘটিত হচ্ছে ওই পাত্রের আয়তন ধরে নাও পাত্রের আয়তন ধরে নাও v লিটার কি ধরে নাও v লিটার তাহলে পাত্রে আছে ধরে নিবা 2 লিটার এটা কত লিটার জানি না 2 লিটার হতে পারে 10 লিটার 5 লিটার 20 লিটার যাই হোক আমরা আপাতত ধরে নিলাম 2 লিটার এখন কি করব দেখো আমরা এখন প্রতিটা বিক্রিয়ক এবং প্রতিটা উৎপাদের কি বের করব ঘনমাত্রা কি বের করব ঘনমাত্রা আচ্ছা দেখো ঘনমাত্রা কিভাবে লিখে এই যেভাবে লিখবা থার্ড ব্র্যাকেট দিবা দেখো একটা থার্ড ব্র্যাকেট দিবা ধরো তুমি থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখছো SO2 এটা কার ঘনমাত্রা বোঝাচ্ছে SO2 এর ঘনমাত্রা বোঝায় কেমিস্ট্রিতে থার্ড ব্র্যাকেট দিয়ে কি বোঝায় ঘনমাত্রা তো ঘনমাত্রা কিভাবে বের করে দেখো খুব সহজ বলো SO2 এর মোল সংখ্যা তুমি কত পেয়েছো সাম্যাবস্থায় a x তাহলে উপরে লিখবা কি a x এই মোল সংখ্যাকে মানে সাম্যাবস্থায় প্রতিটা উপাদানের মোল সংখ্যাকে তুমি পাত্রের আয়তন দিয়ে ভাগ দিবা b দিয়ে ভাগ তাহলে তুমি পেয়ে যাবে ঘনমাত্রা তাহলে ঘনমাত্রা এখন কি মোল পার লিটার উপরে মোল নিচে লিটার তাহলে মোল পার লিটার তাহলে দেখো আমরা ঘনমাত্রা পেয়ে গেছি
ঘনমাত্রা পেয়ে গেছি ইজি। এবার তুমি O2 টা বের করো, O2 লিখো, থার্ড ব্র্যাকেটের ভিতরে O2 বলো ঘনমাত্রা কত হবে, b মাইনাস x আপন 2 আপন কি v মোল পার লিটার। এবার চলো কি আছে SO3, SO3 এর ঘনমাত্রা কি হবে, তাহলে SO3 এর মোল সংখ্যা হচ্ছে x পাত্রের আয়তন v, x/v মোল পার। বুঝে গেল? সেইভাবে তুমি কিন্তু চাইলে সাম্যাবস্থায় প্রতিটা উপাদানের মোল সংখ্যা বের করতে পারবা, সাম্যাবস্থায় প্রতিটা উপাদানের কি বের করতে পারবা, ঘনমাত্রা বের করতে পারবা। সেম প্রসিডিউরে তুমি অন্যান্য যে কোনো বিক্রিয়ার জন্য কি বের করবে। তো এই কাজগুলো কি জানো, আমরা এই সেম কাজটা আমরা প্রত্যেকটা অঙ্কে প্রত্যেকটা ডেরিভেশনে রিপিটেডলি করব, এই সেম কাজটা বারবার করব। তাহলে ঘনমাত্রা নির্ণয় ক্লিয়ার? চলো ঘনমাত্রা নির্ণয় ক্লিয়ার। এইবার আমরা নেক্সট যেটা শিখবো সেটা হচ্ছে আংশিক চাপ নির্ণয়। নেক্সট আমাদের কনসেপ্ট হচ্ছে কি আংশিক চাপ, ইংলিশে বলে পার্শিয়াল প্রেসার। পার্শিয়াল হিসেবে দেখো আংশিক চাপ নির্ণয়। আচ্ছা আংশিক চাপ জিনিসটা কি দেখো, মনে করো সাম্যাবস্থায় যখন তুমি পৌঁছে গেছো তখন বিক্রিয়া পাত্রে কে কে আছে, এখন SO2 আছে, O2 আছে, SO3 আছে। তাহলে SO2 গ্যাসের যে অণুগুলো আছে তারা পাত্রে কিছু চাপ প্রদান করছে, আবার O2 গ্যাসের যে অণুগুলো আছে তারাও কিছু চাপ প্রদান করতেছে, আবার SO3 গ্যাসের যে অণুগুলো আছে এগুলো কিছু চাপ প্রদান করতেছে। তাহলে SO2 গ্যাসের চাপ, O2 গ্যাসের চাপ এবং SO3 গ্যাসের চাপগুলোকে যদি আমি যোগ করি তাহলে আমি পেয়ে যাব পাত্রের মোট চাপ, পাত্রের কি মোট চাপ, টোটাল প্রেসার পাত্রের ভিতরে। ওকে, বাট ইন্ডিভিজুয়াল গ্যাসগুলো যে পরিমাণ চাপ দেয় তাকে আমরা বলি ওই ইন্ডিভিজুয়াল গ্যাসের আংশিক চাপ। কি চাপ এটা? আংশিক চাপ। মনে করো পাত্রের টোটাল চাপ হচ্ছে 10 atm, কত 10 atm প্রেসার মনে করো। তাহলে মনে করো হয়তো এরকম হলো SO2 চাপ দিল মনে করো 3 atm, O2 চাপ দিল 4 atm, কত atm হলো 7 atm, আর বাকি 3 atm কে দিবে SO3। তাহলে পাত্রের যে টোটাল প্রেসার হবে এটা অলওয়েজ ইন্ডিভিজুয়াল প্রতিটা গ্যাসের আংশিক চাপের কি হবে, সমষ্টি হবে। এটা মাথায় রাখবা। এটা নিয়ে তোমরা সেকেন্ড ইয়ারে যখন পরিবেশ রসায়ন পড়বে তখন আরো বিস্তারিত জানতে পারবা। এখন জাস্ট যতটুকু আমাদের মানে অঙ্ক করার জন্য যতটুকু কাজে লাগে আর কি অতটুকু হচ্ছে না তো দেখাচ্ছি, এগুলো পরে তো ডিটেইলসে পড়ানো হবে। যাই হোক, তো দেখো তাহলে দেখো আংশিক চাপ কিভাবে বের করবে টেকনিক শিখো। সবার প্রথমে তুমি জিনিসটা বের করবা, সেটা কি বের করবে দেখো। সবার প্রথমে তুমি পাত্রের মোট মোল সংখ্যা বের করবে। আচ্ছা এটা হচ্ছে সাম্যাবস্থায় তুমি মোট মোল সংখ্যা বের করবে, এটাকে বের করে ফেলবে। সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা, আচ্ছা এটা বের করো। দেখো সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা কত হবে, কি করবে দেখো সবগুলা মোল সংখ্যা কি করে দাও, সবগুলা মোল সংখ্যা যোগ করে দাও, তাহলে কি হবে a - x প্লাস b মাইনাস কত x/2 প্লাস কত x। ওকে, তুমি যদি নিচেরটা ধরেও করতে পারো, তোমার যদি ভগ্নাংশে ঝামেলা হয় তুমি নিচেরটা ভালো করতে পারো, সমস্যা নেই। a - x প্লাস b - x প্লাস x, এই সবগুলো কত হবে বলো, ax x কাটো না,
এটা থাকে কি a প্লাস b মাইনাস kx বাই 2 এটা থাকে। এটা হচ্ছে আমাদের সাম্যাবস্থা কি মোট মোল সংখ্যা। এটা বের করবো ফার্স্ট। এরপরে তুমি একটা জিনিস ধরবা, পাত্রের মোট চাপ। পাত্রের কি চাপ? মোট চাপ। এটা ধরবা। তো ভাইয়া পাত্রের মোট চাপ ধরবা কত? PATM ধরবা। কত ধরবা? PATM। তো এটাকে প্যাসকেলেও ধরা যায় প্রেসারকে, বাট আমরা এটিএম কনভেনশনটা বেশি ফলো করব এই চ্যাপ্টারে। কেমিস্ট্রিতে এটিএমটা বেশি ফলো করা হয়। তাহলে PATM, ফিজিক্সে আবার প্যাসকেল ফলো করে। তাহলে পাত্রের মোট চাপ হচ্ছে PATM। আচ্ছা, এখন তুমি কি বের করবা বলো? প্রত্যেকটা গ্যাসের কি চাপ? আংশিক চাপ। আংশিক চাপ। তো কিভাবে করবা দেখো, জাস্ট তাহলে তিনটা পার্ট করি এখানে। এগুলো লিখার নিয়ম শিখানো। তাহলে শিখে দেখো, তুমি লিখবা, প্রথমে লিখবা P of SO2, P of SO2 সমান, এরপর লিখবা P of O2 সমান, এরপর লিখবা P of SO3 সমান। দেখো কি বেরিয়ে সবার প্রথমে যেটা কাজ, তুমি সুন্দর করে মোট চাপটা সবগুলোর ক্ষেত্রে গুণ করে দিবা। সুন্দর করে মোট চাপটা সবগুলোর ক্ষেত্রে গুণ। এই কাজটা সবার আগে করবা। আমি প্রচুর স্টুডেন্ট দেখছি যারা হচ্ছে মোট চাপ গুণ দিতে ভুলে যায়। এটা খুব কমন একটা মিস্টেক হয় ছেলেপেলেদের। মোট চাপ তাড়াহুড়ায় গুণ দিতে ভুলে যায় অনেক সময়। এই জন্য সবার আগে তুমি মোট চাপটা গুণ দিয়ে ফেলবা। মোট চাপ গুণ দিলাম, ওকে। আচ্ছা, গুণ দেওয়ার পর একটা ভগ্নাংশ নিবা তুমি এখানে। এরকম একটা ভগ্নাংশ দাগ দিবা। দিলাম। দেওয়ার পর দেখো, দেওয়ার পর এই ভগ্নাংশের নিচে তুমি কি লিখবা? এই ভগ্নাংশের নিচে তুমি লিখবা এই যে মোট মোল সংখ্যাটা। এই ভগ্নাংশের নিচে তুমি অলওয়েজ কি লিখবা? এই মোট মোল সংখ্যাটা লিখবা। তবে সেটা কত? a + b - x/2, a + b - x/2। এখানেও সেম জিনিস লিখবা, a + b - x/2। এখানেও লিখবা a + b - x/2, ওকে। তাহলে দেখো, এই দুইটা জিনিস সবার ক্ষেত্রে কমন থাকবে। মোট চাপ গুণ হবে, মোট চাপ গুণ হবে ভগ্নাংশের নিচে মোট মোল সংখ্যাটা থাকবে। এটা সবার জন্য সেম, সবার জন্য সেম, সবার জন্য সেম। তাহলে ডিফারেন্সটা কোথায়? তাহলে উপরে কি বসবে? উপরে বসবে নিজ নিজ মোল সংখ্যা। উপরে বসবে কি? নিজ নিজ মোল সংখ্যা। দেখো অ্যাসিড এর নিজ মোল সংখ্যা ছিল কত সাম্যাবস্থায়? a - x। তাহলে এটা এখানে বসবে। O2 ছিল কত? b - x/2। অ্যাসিড ছিল কত? x। হ্যাঁ, x। হয়ে গেছে। তাহলে তুমি প্রত্যেকটা উপাদানের কি পেয়ে গেলা? আংশিক চাপ পেয়ে গেলা। তাহলে তুমি ঘনমাত্রা বের করতে পারবে, আংশিক চাপ। এগুলা বের করতে পারলে তোমার অর্ধেক অঙ্ক কমপ্লিট। এবার বাকিটাকে লিখো, বাকিটাকে লিখো, ওকে। চলো, তাহলে এই দুইটা প্র্যাকটিস করলাম। এবার তোমাদেরকে একটা দিই, নিজের একটা করো তো। তোমরা এটা দিই, তোমরা এই বিক্রিয়ার জন্য করো শুধু। তোমরা ইয়া ধরে নাও, আর t = 0 তে তোমরা এখানে a ধরে নাও, এখানে b ধরে নাও, এখানে 0 ধরে নাও। তাহলে বলো তো সাম্যাবস্থায় কি হবে বলো? আমি সাম্যাবস্থাটা লিখে দিই। আচ্ছা, ধরো আমি বললাম a থেকে x পরিমাণ কমে যায়, তাহলে বলো b থেকে কত কমবে? বলতে পারবা b থেকে কত কমবে? 3x। 3x কমবে কেন? কারণ নাইট্রোজেনের 1 মোলের সাথে হাইড্রোজেনের কয় মোল কম্বাইন হচ্ছে? 3 মোল। এখান থেকে 3x কমবে। বলো তো এখানে কত জেনারেট হবে? এখানে কত জেনারেট হবে? 2x। তো নাইট্রোজেনের 1 মোল থেকে অ্যামোনিয়া কয় মোল পাওয়া যায়? 2 মোল। তাহলে বাকিটা করতে পারবে না? আগে মতো করে ফেলো। ঘনমাত্রা আয়তন ধরে ঘনমাত্রা করো, তারপরে মোট চাপ করে কি মোট মোল সংখ্যা বের করে আংশিক চাপটা বের করো সবার।
ওই যে ইয়েগুলো হ্যাঁ ঘনমাত্রা আংশিক চাপ এগুলো ঘনমাত্রা দেখো সবারটা দেখো দেখি একক লিখো না কেন চাপের একক লিখো এটিএম ঘনমাত্রার একক মোল পার লিটার বোর্ড দিতে যায় কি কালি লাগাইছে ভাই উঠতেছে না কি ফ্যাশাতে পড়বা আমাদের উঠে গেছে তোমাকে পড়তে হবে তাহলে কি দিয়ে উঠাই এক সপ্তাহ পড়তে মানে আঙ্গুলের টাইপে রাখে সেটা স্ক্রিনের জন্য প্রযোজনা করা আছে আমাদের প্রতিকার স্ক্রিন যদি এটা করে আমরা বলছি যে আমার আগে রাস্তা যাইতে হবে ঠিক আছে না ই কি না ই কিউ কিউ মানে কি আমি কইরে গেছি আমি এই কিছু দেখে নি সবটা দেখে নি আগে তারপরে ছুটি ভিডিও বন্ধ করে